আরব ইসরায়েল যুদ্ধে ক্যাপ্টেন সাইফুল আজম, গ্রুপ ক্যাপ্টেন সাইফুল আজম একইভাবে পাক ভারত যুদ্ধে যে অর্জন করেছেন, পৃথিবীর ইতিহাসে এখনো পর্যন্ত কোনো পাইলট আজ পর্যন্ত সেরা করতে পারেনি। কিন্তু আমরা কতজনের নাম জানি সেই গ্রুপ ক্যাপ্টেন সাইফুল আজমের। তারা হাজির হয়েছেন। আমি রাওয়াত চেয়ারম্যান হিসেবে আমি সত্যি আজকে আনন্দাপ্লুত যে আপনারা এসছেন। ভবিষ্যতে আমাদের সদস্যরা যখন, বিশেষ করে সিনিয়র সিটিজেন যারা আছেন, তারা যদি এই অনুষ্ঠানে আরো বেশি করে আসেন, রাওয়ার মুখ উজ্জ্বল হবে এবং রাওয়ার ক্রেডেনশিয়াল আরো শক্তিশালী হবে জাতীয় পর্যায়ে। শুধু মন্ডলের তথ্য থেকে আমি শুরু করছি। আজকে যদিও ব্যানারে আছে রাষ্ট্র সংস্কার, রাজনীতি, প্রভাবমুক্ত সশস্ত্র বাহিনী, আমার শ্রদ্ধেয় জেনারেল মোহাম্মদ আমাকে ডেকে বললেন যে এই শিরোনামটা একটি শব্দ সংযুক্ত হওয়া উচিত। সেজন্য আবার ব্যানার যেটা দেখছেন দলীয় রাজনীতির কথা আছে। আমি স্যারের সাথে একমত, দলীয় রাজনীতির লেজুরবৃত্তি। আসলে শব্দটা আমি মনে হয় ব্যক্তিগতভাবে আমার ভালো লেগেছে, আপনারা সেটা বাকিটা বিচার করবেন। সম্মানিত প্রধান অতিথি, প্রথমেই সর্বশক্তিমান মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি, আলহামদুলিল্লাহ। অতঃপর স্বাধীনতা যুদ্ধে ৩৬ জুলাই আন্দোলনে ও বিডিআর হত্যাযজ্ঞে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা আহত হয়েছেন, আহত হয়েছেন ৩৬ জুলাই আন্দোলনে, তাদের জন্য আমরা আন্তরিকভাবে দোয়া করছি। এই জিনিস বিশ্বাস করতে হবে, ৩৬ জুলাই আন্দোলন যদি না হতো, সফল না হতো, জানি না আজকে আমাদের অবস্থা এই মুহূর্তে কি হতো। আজকে আমরা এখানে বসে আছি সুন্দর একটি পরিবেশে এবং প্রাণ খুলে আমরা কথা বলছি, যেটা হতে পারেনি ফ্যাসিস্ট, না আমি বলবো শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট এবং ইন্ডিয়ার দোষকদের 16 বছরের কঠিন নির্যাতন। আমরা ভুলে গেলে চলবে না। ঠিক এই দিনে দুপুরে যেভাবে নির্মম নিষ্ঠুর ভাবে ইন্ডিয়ার দোসররা আমাদের উপরে হেলিকপ্টার দিয়ে গুলি করে হত্যা করেছে আমাদের সন্তানদেরকে, মা বোনদেরকে, আমাদের ভুলে গেলে চলবে না। সেই দিনগুলো, যে দিনগুলোকে শত শত নয় হাজার হাজার মানুষকে খুন করা হয়েছে, হাজার হাজার পরিবারকে সর্বশান্ত করে দেওয়া হয়েছে, আমরা কিন্তু ভুলতে বসেছি। ফেসিবাদীরা আবার জাগ্রত হচ্ছে। সুধীমণ্ডল, আমি এবার আমাদের এই আলোচনায় আসি। সম্মান, গৌরব, ঐতিহ্যবাহী সশস্ত্র বাহিনী আমাদের দেশের অন্যান্য সকল প্রতিষ্ঠান, সকল মানুষের সাথে আমাদের পার্থক্যটা হলো এই যে আমরা দেশ রক্ষার জন্য জীবন উৎসর্গ করার শপথ গ্রহণ করেছি। যে শপথ দেশের প্রেসিডেন্টও করেন না, দেশের প্রধানমন্ত্রীও করেন না, দেশের আমলারা করেন না, দেশের পুলিশ করেন না, ব্যবসায়ী করেন না, কেউ করেন না। এই সশস্ত্র বাহিনী প্রতিষ্ঠিত হওয়ার ইতিহাস বহু পুরাতন। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি, তিতুমির, ইশাখা প্রমুখ পূর্বপুরুষের মাধ্যমে কিন্তু এই সশস্ত্র বাহিনীর সূচনা হয়েছিল। কিন্তু আমরা নিকট অতীতের 1948 সালের 15ই ফেব্রুয়ারি ঢাকার কুর্মিটোলা দারোগা বাড়িতে যে সূচনা হয়েছিল ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিষ্ঠার মাধ্যমে, সেই ইস্ট বেঙ্গলই আজকে মহিম হয়ে আবির্ভূত হয়েছে সশস্ত্র বাহিনী হিসেবে। সেদিন যদি সেই ইস্ট বেঙ্গল রেজিমেন্ট প্রতিষ্ঠা না হতো, তাহলে আজ আমাদের দেশ তো দূরের কথা, সশস্ত্র বাহিনী তো দূরের কথা, আমরা ইন্ডিয়ার করদ রাজ্য হিসেবে কিংবা একটি বাংলা হিসেবে থাকতাম, পূর্ব বাংলা হিসেবে, এবং কিয়ামত পর্যন্ত হয়তো সেটাই লড়াই দেখা থাকতো। প্রিয় সুধীমণ্ডলী, সেই অনুষ্ঠানের একটি দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। পাকিস্তানের গভর্নর জেনারেলের উপস্থিতিতে, প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিনের উপস্থিতিতে
তখনকার মন্ত্রী পরিষদের সকল সদস্যবৃন্দ এবং সামরিক বাহিনীর সিনিয়র অফিসারবৃন্দ, তৎকালীন ইস্টার্ন কমান্ডের কমান্ডার ব্রিগেডিয়ার আইয়ুব খানের উপস্থিতিতে সেই অনুষ্ঠানটি সূচনা হয়েছিল। এটা একটা ঐতিহাসিক ছবি। কিন্তু আমি জানি না আমাদের সশস্ত্র বাহিনীর লোকেরা কতজন এই খবরটি জানেন, আদৌ জানেন কিনা আমার সন্দেহ আছে, কেননা বিগত 16 বছরে আমাদের এগুলোকে ভুলিয়ে দেওয়া হয়েছে। প্রিয় সুধী মণ্ডলী, সেই দিনে ভাষা আন্দোলনের সূচনা হয়েছিল সেটাও আমরা জানি না। সবার আগে ভাষা আন্দোলনের সূচনা করেছে আমাদের এই ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অফিসাররা। 15 ফেব্রুয়ারি তারিখ ইস্টার্ন কমান্ডার জেনারেল মোহাম্মদ আইয়ুব খান সকলের উদ্দেশ্যে বলেন, from now onwards Bengali soldiers will speak in Urdu, not in Bangla. সাথে সাথেই এর তীব্র প্রতিবাদ করে সেখানে উপস্থিত মেজর এমআই হোসেন বলে ওঠেন, excuse me sir, in West Pakistan Pathan soldiers have allowed to speak in Pashto and Urdu. Similarly, our Bengali soldiers should be allowed to speak in Bangla and Urdu. ক্ষুব্ধ আইয়ুব খান বলে উঠলেন, ননসেন্স, absurd, sit down. ব্রিগেডিয়ার আইয়ুব খানকে লক্ষ্য করে সকলের সামনে আবেগতাড়িত হয়ে মেজর গনি বলে উঠলেন, excuse me sir, whatever Major M.I. Hussain say is not correct. We Bengali soldiers will never speak in Urdu but in our mother tongue Bangla. একবার চিন্তা করে দেখো, সেই সময়ে পাকিস্তানের লৌহ মানব সামরিক অফিসার, সামরিক নেতার সামনে কতটুকু সাহস, যোগ্যতা, স্পিরিট, ঈমান থাকলে, দেশের প্রতি ভালোবাসা থাকলে, দেশের মাতৃভাষার প্রতি ভালোবাসা থাকলে সামরিক অফিসাররা সেই কথাটা বলতে পেরেছিল। আমরা কি তাদেরকে মনে রাখি? আমার মায়ের রক্তে রাঙানো সেই ধান গাইতে গাইতে আমাদের মুখে ফেনা চলে আসে, কিন্তু এই জাতি একবার সেই অফিসারদের কথা আমরা মনে করি না, যারা প্রতিষ্ঠা করেছিলেন ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। যে রেজিমেন্ট প্রতিষ্ঠা না হলে বাংলাদেশ স্বাধীন হতো না, তাদের কথা আমরা ভুলে গেছি। মেজর গনির নাম তো জানি না, সামরিক বাহিনীর অনেক জেনারেলরা আমরা জানি না। 1965 সালে পাক ভারত যুদ্ধে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট অর্থাৎ আমাদের এই সামরিক বাহিনীর যে অবদান ছিল সেটা আমরা বলতে বসেছি। আরব ইসরায়েল যুদ্ধে ক্যাপ্টেন সাইফুল আজম, গ্রুপ ক্যাপ্টেন সাইফুল আজম একইভাবে পাক ভারত যুদ্ধে যে অর্জন করেছেন, পৃথিবীর ইতিহাসে এখনো পর্যন্ত কোনো পাইলট আজ পর্যন্ত সে রেকর্ড ভাঙতে পারেনি। কিন্তু আমরা কতজনের নাম জানি সেই গ্রুপ ক্যাপ্টেন সাইফুল আজমের? আমি জানি না মিসেস সাইফুল আজম আজকে এখানে আসছেন কিনা, ভাবি এখনো আছেন এবং সেই স্যারের শব্দ নিয়ে এখনো বেঁচে আছেন। আমি সেই কথাটাই বলছিলাম। মিস্টার জ্যাকব, জেনারেল জ্যাকব বলেছিলেন বাংলাদেশে 111 এর পরে যখন তাকে আনা হলো, তিনি একটি অনুষ্ঠানে বলেছিলেন, আমার এখন মনে আছে সেই কথাটি, had there not been East Bengal regiment, Bangladesh would never be independent. কথাটা গভীরতা বহু, আমরা কতটুকু উপলব্ধি করতে পারবো আমরা জানি না। যত বড় বড় নেতাই হন না কেন, যুদ্ধ এমন এক জিনিস যেটা ছাড়া কখন স্বাধীনতা অর্জন করা হয় না। পাকিস্তান বাহিনীতে শপথ গ্রহণ করে সেই শপথ লঙ্ঘন করে জীবনের ঝুঁকি নিয়ে কারো আহ্বানে সাড়া দেয়নি আমাদের সামরিক অফিসাররা। জেনারেল ইমামুজ্জামান এখানে আছেন, আরো অনেকে হাজির আছেন। সেই সময় হয়তো তারা সেই আহ্বান শুনেননি, কিন্তু তারা জীবনের বিনিময়ে দেশটাকে স্বাধীন করেছেন। আজকে মিডিয়াতে তাদের দেখা যায় না। স্বাধীনতা যুদ্ধের টার্নিং পয়েন্ট ছিল 4 এবং 10 এপ্রিল এই মাসে। যে মিটিংটা না হলে কোনদিন স্বাধীনতা যুদ্ধ সুসংগঠিত ভাবে হতো না। জেনারেল ওসমানীর নেতৃত্বে সেটা হয়েছিল, সেই ইতিহাসও আমরা বলতে বসেছি। আমি অনেক পত্রিকায় এই আর্টিকেলটা পাঠিয়েছি, আমি জানি না কোন পত্রিকা ছাপিয়েছে কিনা, বাট এর আগে রেগুলার এটা ছাপা হতো। এই ব্যক্তি জেনারেল আতাউল গনি ওসমানী, আমরা তাকেও বলতে বসেছি। তার নামে একটা ক্যান্টনমেন্টের নাম নাই, তার নামে শুধু আছে একটা ওসমানী হল। এই দেখুন তাদেরকে, এই ছবিটা কতজনে জানি আমরা, চিনি আমরা। এটা ছিল একমাত্র ছবি
যে ছবিতে সকল সেক্টর কমান্ডারগণ জেনারেল উসমানীর দুই পাশে আছেন, আপনারা দেখুন এখানে অনেকেই জীবিত আছেন। একে খন্দকার এখন বেড রিডান আছেন, তার খবরও আমরা রাখি না। কত অসুস্থ মুক্তিযোদ্ধা আছেন, তাদেরকে আমরা ভুলে গেছি। এই ছবিটা দেখুন, জেনারেল ইশফাকুল মজিদ এবং জেনারেল উসমানী, কর্নেল উসমানী 22শে মার্চ যিনি স্বাধীনতা যুদ্ধের উপর শপথ গ্রহণ করিয়েছেন সকল অবসরপ্রাপ্ত সদস্যদেরকে, তারপরে মাস্ট পাস করেছিলেন। যে সশস্ত্র বাহিনী দেশ স্বাধীনের নেতৃত্ব দিল, স্বাধীনতার পরপরই তারাই হলেন সবচেয়ে অবহেলিত, বঞ্চিত। কিন্তু তারপরও তারা দেশের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করলেন। 1975 সালে মহা বিপর্যয় থেকে দেশকে রক্ষা করলেন। এ কথাও ভুলে গেলে চলবে না। আপনি কিভাবে ইতিহাস রচনা করবেন, সত্যিকারের ইতিহাস, সেটা পুনরায় বিবেচনা করুন। সামরিক নেতার মাধ্যমে এক নায়কতন্ত্রের পরিবর্তে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছিল বহুদলীয় গণতন্ত্র। এটা ভুলে গেলে চলবে না, ভুলে গেলে চলবে না। পার্বত্য চট্টগ্রামকে ইন্ডিয়ার আগ্রাসন থেকে রক্ষা করছে আমাদের এই সামরিক বাহিনী। এখনো তারা সেই ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আজকে মাহমুদুর রহমান ভাইয়ের পত্রিকায় সেই নিউজটা এসছে, আবার শুরু করছে সেটা। জাতিসংঘ শান্তি মিশনের মাধ্যমে যে দেশকে কেউ চিনত না, আমি চায়না গিয়েছিলাম 1988 সালে। আমি রাস্তাঘাটে গেলে জিজ্ঞেস করতো, যখন আমি বলতাম বাংলাদেশ, তারা চিনত না, কেউ চিনত না। কেননা বাংলাদেশকে পরিচয় তখন ক্ষুদ্র একটা বিন্দুর মতো দেশ, কেউ চিনত না। এই সেনাবাহিনী লাল সবুজ পতাকা পৃথিবীর 67টা দেশে উড়িয়েছে, এবং শুধু সেখানেই নয়, বিপুল পরিমাণে ফরেন কারেন্সি এনেছে, আনছে, ভবিষ্যতে আনবে। কতজন সাংবাদিকরা এটা জানেন, কতজন এটার উপর প্রবন্ধ লিখছেন,